রেডি। যোগ লিখেছেন আবু ইসহাক। সেদ্ধ মিষ্টি আলুর কয়েক টুকরো পেটে জামিন দেয় ওসমান। ভাতের অভাবে অন্য কিছু দিয়ে উদরপূর্তির নাম চাষি মজুরের ভাষায় পেটে জামিন দেওয়া। চাল যখন দুর্মূল্য তখন এছাড়া উপায় কি? ওসমান হুক্কা নিয়ে আসে। মাজু বিবি নিয়ে আসে রয়নার তেলের বোতল। হাতের তেলোয় ঢেলে স্বামীর পিঠে মালিশ করতে শুরু করে। 6 বছরের মেয়ে জিটুনি জিজ্ঞেস করে, এ তেল মালিশ করলে কি হয় মা? পানিতে কামড়াতে পারে না, উত্তর দেয় মাজু বিবি। পানিতে কামড়ায়? পানির কি দাঁত আসেনি? আসে না আবার। ওসমান হাসে। দাঁত না থাকলে কামড়ায় কেমনে? টুনি হয়তো বিশ্বাস করত, কিন্তু মাজু বিবি বুঝিয়ে দেয় মেয়েকে। ঘাস লতা পাতা কচু ঘেঁচু কুচ্চা বিলের পানি খারাপ হইয়া যায়। ওই পানি গতরে লাগলে কুটকুট করে, অরেই কয় পানিতে কামড়ায়। ওসমান হুক্কা রেখে হাঁকবে, কই গেলি তোতা? তামুকের ডিব্বা আর আগুনের মালসা লইয়া যায় না, আমি আইতে আসি। তেল নিয়ে এবার ওসমান নিজেই শুরু করে। পা থেকে গলা পর্যন্ত ভালো করে মালিশ করে। মাথায় আর মুখে মাখে সর্ষের তেল। তারপর কাস্তে ও হুক্কা নিয়ে সে নৌকায় ওঠে। 13 হাতি ডিঙিটাকে বেয়ে চলে 10 বছরের ছেলে। ওসমান গায়ের চটচটে তেল মালিশ করতে করতে চারদিক চোখ বুলায়। শ্রাবণ মাসের শেষ, বর্ষায় ভরা জৈবন এখন, খামখেয়ালি বর্ষণ বৃষ্টির। আউশ ধান উঠে যাওয়ার আমন ধানের গাছগুলো মাথা চারা দিয়ে উঠেছে। তাদের সতেজ ডগা চিকচিক করে ভোরের রোদে। দেখতে দেখতে পাট খেতে এসে পড়ে নৌকা। পাট গাছগুলোর দিকে তাকিয়ে ওসমানের চোখ তৃপ্তিতে ভরে ওঠে। যেমন মোটা হয়েছে, লম্বা হয়েছে, প্রায় 2 মানুষ সমান। তার খাটুনি সার্থক হয়েছে। সে কি যেমন তেমন খাটুনি? রোদ বৃষ্টি মাথায় করে ক্ষেত চষরে, ঢেলা ভাঙরে, উড়া বাছরে, তারপর বৃষ্টি হলে আরেক চাষ দিয়ে বীজ বুনে। পাটের চারা বড় হয়ে উঠলে আবার ঘাস বাছো, বাছট করে খাটো চিকন গাছগুলোকে তুলে না ফেললে সবগুলোই টিংটিঙে হয়ে যায়। কোষ্টায় আয় পাওয়া যায় না মোটে। এত পরিশ্রমের ফসল কিন্তু তার একার নয়। সে তো শুধুমাত্র ভাগ চাষি। জমির মালিক ওয়াজেদ চৌধুরী ঢাকায় বড় চাকরি করেন, দেশে গোমস্তা রেখেছেন। সে কড়ার গন্ডায় অর্ধেক ভাগ আদায় করবে। মৌসুমের সময়ে তার ছেলে ইউসুফ ঢাকায় এসে থাকে। ধান পাট বিক্রি করে টাকা নিয়ে আবার ঢাকা চলে যায়। গত বছর বাইনের সময়ে ও একবার এসেছিল। এসে কাগজে কাগজে টিপসই নিয়ে গেছে ভাগচাষীদের। এর আগে জমির বিলি ব্যবস্থা মুখে মুখেই চলত। দীর্ঘ সুপুষ্ট পাট গাছ দেখে সে যেন আনন্দ হয়েছিল ওসমানের। আর অনেকটা নিভে যায় এসব চিন্তায়। একটা দীর্ঘশ্বাস ছেড়ে সে ভাবে, আহা, তার মেহনতের ফসলে যদি কেউ ভাগ না বসাতো। ওসমান লুঙ্গিটা কাছা মেরে নেয়। জোকের ভয়ে শক্ত করেই কাছা মারতে হয়। পাক পেলে জোক নাকি মলদার দিয়ে পেটের ভেতর গিয়ে নাড়ি কেটে দেয়। ওসমান পানিতে নামে। পচা পানি কবরেজি পাচনের মতো দেখাচ্ছে। গত 2 মাসের মতো বর্ণা হয়নি এবারও। তবু বুক সমান পানি পাট খেতে। এ পাট না ডুবিয়ে কাটবার উপায় নেই। কতগুলো পাট গাছ একত্র করে দড়ি দিয়ে বেঁধে ওসমান। ছাতার মতো যে ছাউনিটা হয় তার নিচে হুক্কা তামাকের ডিব্বা আগুনের মালসা ঝুলিয়ে রাখে সে টাঙ্গুনা দিয়ে। নৌকা থেকে কাস্তেটা তুলে এবার সে বলে, তুই নাউলিয়া যাগা, স্কুল তো তাড়াতাড়ি আইসা পড়ি। স্কুল তো 4টার সময় ছুটি হইব। তুই ছুটি লইয়া আগে চললে আসিস। ছুটি দিতে চায় না যে মাস্টার সাহেব। কামের সময় ছুটি দিতে না পারলে
কেমন কথা? ছুটি না দিতে চাইলে জিজ্ঞেস, আমার পাঠগুলো জাগদা দিতে পারবো নাকি তোর মাস্টার? তোতা নৌকা বেয়ে চলে যায়। ওসমান ডুবের পর ডুব দিয়ে চলে। লোহারুর দোকান থেকে সদ্য আল কাটিয়ে আনা ধারালো কাস্তে দিয়ে সে পাটের গোড়া কাটে, কিন্তু 4-5টার বেশি পাট কাটতে পারে না একজন। এক হাতা পাট কাটতে 3-4 ডুব লেগে যায়। একের পর এক 10-12 ডুব দিয়ে হাঁপিয়ে ওঠা দমটাকে তাজা করবার জন্য জিরোর দরকার নেই হয়, কিন্তু এই জিরোর সময়টুকু বৃথা নষ্ট করার উপায় নেই। কাস্তেটা মুখ দিয়ে কামড়ে ধরে হাতা বাঁধতে হয় এই সময়। প্রথম দিকে 10 ডুবে 3 হাতা কেটে জিরানো দরকার হয়, কিন্তু ডুবের এই হার বেশিক্ষণ থাকে না। ক্রমে 8 ডুব, 6 ডুব, 4 ডুব, 2 ডুব, এমনকি 1 ডুবের পরেও জিরাবার দরকার হয়। অন্য সময় ডুব প্রতি কাটা পাটের পরিমাণও কমতে থাকে। শুরুতে যে এক হাতা পাট কাটতে 3-4 ডুব সময় লাগতো, শেষের দিকে লেগে যায় তার 7-8 ডুব। পেটের জামিনের মেয়াদ যতক্ষণ থাকে ততক্ষণ কাজ ভালোই হয়। মাঝে মাঝে ঠিকের উপর উঠবার আগেই পেটের মধ্যে ক্ষুধা রাক্ষস খাম খাম শুরু করে দেয়। ওসমান আমল দেয় না পেটের দিকে। পাট কেটে চলে ডুব দিয়ে দিয়ে, কিন্তু আমল দিতে হয় যখন মোচড়ানি শুরু হয় নাড়ি ভুড়ির মধ্যে। চোখ ঝাপসা হয়ে আসে, মাথা ঝিমঝিম করে, হাত পা গুলো নিস্তেজ হয়ে আসতে থাকে। ওসমান একবার ভাবে ঘরে যাওয়ার কথা। ডাকবে নাকি সে ছেলেরে নৌকা নিয়ে আসবার জন্যে, কিন্তু কাজ যে অর্ধেকও সে হয়নি শেষ। 80 হাতা পাট কাটার সংকল্প নিয়ে সে জমিতে এসেছে। পরক্ষণেই আবার সে ভাবে, তোতা তো এখনো স্কুল থেকেই ফিরেনি, আর ঘরে এসে এত সকালে রান্না হওয়ার কথাও তো নেই। পাশের কিছু দূরে একটা শালক ফুল দেখতে পায় ওসমান। তার চোখ উজ্জ্বল হয়ে ওঠে। পেটে জামিন দেওয়ার এত সহজ উপায়টা মনে না থাকার জন্যে নিজের উপর বিরক্ত হয়। এদিক ওদিক থেকে ডুব দিয়ে দিয়ে শালুক তোলে গোটা 10-12টা। ক্ষুধার জ্বালায় বিকট গন্ধ উপেক্ষা করে কাঁচাই খেয়ে ফেলে তার কয়েকটা, বাকিগুলো মালসা আগুনে পুড়িয়ে খেয়ে নেয়। ওসমান আবার শুরু করে সেই ডুব দেওয়া, পাটের গোড়া কাটা, হাতা বাঁধা। বেলা গড়িয়ে গেছে অনেকটা। প্রত্যেক ডুবের পর জিরোতে হয় এখন। পাটও একটা দুটো বেশি কাটা যায় না এক ডুব। অনেকক্ষণ পানিতে থাকার দরুন শরীরে মালিশ করা তেল ধুয়ে গেছে, পানিতে কামড়ানি শুরু হয়ে গেছে। ওসমানের মেজাজ বিগড়ে যায়। সে গালাগাল দিয়ে ওঠে, আমার না খাইয়া শুকাইয়া মরি, আর এই শালার পাটগুলো মোটা হইছে কত, কাশিতে ধরে না কেন? চিকন চিকন হইতে দোষ আসছিল কি? হ্যাঁ, ওইলে এক পোষে দিতাম সব সাবার কইরা। ওসমান তামাক খেতে খেতে দেখে মালসার আগুন নিভে গেছে। কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছিল এক পশলা। পাট গাছের ছাউনি বৃষ্টি ঠেকাতে পারেনি। ওসমান এবার খেপে যায়। গা চুলকাতে চুলকাতে একচোটে গালাগাল ছাড়ে, বৃষ্টি আর পচা পানি নিয়ে। তারপর হঠাৎ জমির মালিকের উপর পড়ে যায় তার রাগ। সে বিড়বিড় করে বলে, বেড়া তো ঢাকার শহরে ফটেং বাবু হইয়া বইসা আছে, খাবারটা দিয়া আধাটা ভাগ লইয়া যায়। বেড়ার একদিন পচা পানির কামড় খাওয়াইতে পারতাম। ওসমান আজ আর কাজ করবে না সিদ্ধান্ত করবার সাথে সাথে সে জোরে হাঁক দেয়, তোতারে! 2 ডাকের পর এদিক ওদিক সাড়া আসে। আহি! আয়, তোর আহিটা বাইর করমু কেন? পাটের হাতাগুলো এক জায়গার জড়ো করতে করতে গজগজ করে ওসমান, আমি বুইড়া খাইটটা মরি, আর ওরা এক পালাসে বৈশাখ গিলবার। তোতা নৌকা নিয়ে আসে, এত সকালে তার আসার কথা না। তবু ওসমান ফেটে বলে, এতক্ষণ কি করছিলি?
তোরা না কইছিলাম ছুটি লইয়া আগে যাইতে, ছুটি না দিলে পড়াইয়া আসতে পারস নাই? আগেই আইছিলাম, মা কইছিল একটু দেরি কর, ভাত হইলে ফ্যানটা লইয়া যাইস। ফ্যান আনছস? দে দে শিগগির। তোতা মাটির খোড়াটা এই লবণ মেশানো এক খোড়া ফ্যান ওসমান পানির মধ্যে দাঁড়িয়ে চুমুক দেয়। সবটা শেষ করে উস্ফুট স্বরে বলে, শুকর আলহামদুলিল্লাহ। ফ্যানটুকু পাঠিয়েছে এই জন্য স্ত্রীকেও ধন্যবাদ জানায় তার অন্তরে ভাষা। এরকম খাটুনির পর এই ফ্যানটুকু পেটে না দিলে সে পানি থেকে উঠতেই পারে না। নৌকার ওপর এবার আউশ ধান কাটার সময় থেকে এইরকম দশা, অথচ কতই না বয়স তার। 40 হয়েছে কি শনে হয়নি। ওসমান পাটের হাতাগুলো তুলে ধরে, তোতা সেগুলো টেনে তোলে, নৌকায় গুনে গুনে সাজিয়ে রাখে। পাট তুলতে তুলতে ওসমান জিজ্ঞেস করে ছেলেকে, কি রানছে রে তোর মা? ট্যাংরা মাছ আর কলমি শাক। মাছ পাইল কই? বড়শি দিয়া ধরছিল মা। ওসমান খুশি হয়, পাট সব তোলা হয়ে গেছে। নৌকার কানিতে কানিতে 2 হাতের ভর রেখে অতি কষ্টে তাকে উঠতে হয়। তোমার পায়েও কালা উইরে কি গো বাজান? তো তা ব্যস্ত সমস্ত হয়ে বলে, উই যে চোখ না জানি কি, আঙ্গুল দিয়ে দেখায় তোতা। জকি তোরে, এইটা আবার কোন সম লাগলো? শিগগির কাছিটা দে। তোতা কাস্তেটা এগিয়ে দেয়। ভয়ে তার শরীরের সমস্ত রং কাটা দিয়ে উঠেছে। ডান পায়ের হাঁটুর উপর ধরেছে জোকটা, প্রায় বিঘত খানেক লম্বা, পড়াতে জোক, রক্ত খেয়ে ধুমসে উঠেছে। ওসমান কাস্তেটা জোকের বুকে তলা ঢুকিয়ে দেয়। এবার শক্ত কাঠি দিয়ে জোকটা কাস্তের সাথে চেপে ধরে পোঁচ মারে পা থেকে। বাঁচলাম রে। ওসমান স্বস্তি নিঃশ্বাস ফেলে। ইস, কত রক্ত! তোতা শিউরে ওঠে। ছেলের দিকে তাকিয়ে ওসমান তাড়া দেয়, নে এইবার লগি মার তাড়াতাড়ি। তোতা পাট বোঝাই নৌকা বেজ নিয়ে চলে। যোগ হাঁটুর যেখানটায় চুমুক লাগিয়েছিল সেখান থেকে তখনও রক্ত ঝরছে। সেদিকে তাকিয়ে তোতা জিজ্ঞেস করে, বাজান কেমন কইরা যোগ ধরলো তোমারে? টের পাও নাই? না রে বাজান, এগুলো কেমন করে যে চুমুক লাগায় কিছুই টের পাওয়া যায় না। টের পাইলে কি আর রক্ত খাইতে পারে? যোগটা কত বড় বাপুস রে। ধুই বোকা, এইটার কেমন যোগ? এর চেয়ে বড় যোগও আছে। জমি থেকে পাট কেটে ফেলার পরেও ঝামেলা পোহাতে হয়। জাগ দেওয়া, কোষ্টা ছাড়ানো, কোষ্টা ধুইয়ে পরিষ্কার করা, রোদে শুকানো, এই কাজগুলো তো কম মেহনতের নয়। পাট শুকাতে না শুকাতে চৌধুরীদের গোমস্তাস। একজন কয়াল ও দাড়িপাল্লা নিয়ে সে নৌকা ভিড়ায় ওসমানের বাড়ির ঘাটে। বাপ বেটার শুকনো পাট এনে রাখে উঠানে। মেপে মেপে 3 ভাগ করে কয়াল। ওসমান ভাবে, তবে কি তেভাগা আইন পাশ করে গেল? তার মন খুশি ঝলক দিয়ে ওঠে। গোমস থাকবে, ওই ওসমান 2 ভাগ আমার ন্যায় তুল্লা দাও। ওসমান হা করেছে। আরে মিয়া, চাইয়া রইছো কেন? যাও, আমারে কি এখনো ভাগ আমারে কি 1 ভাগ দিলেন নে? হা। কেন আবার নতুন আইন আইছে জানো না? তেভাগা আইন। আমি তো হে ওইলে 2 ভাগ পাইমু। দিব হনে তোমারে 2 ভাগ। যাও ছোট হুজুরের কাছে। এমনই যাইমু। আচ্ছা যাই, যখন ইচ্ছা। এখন পাট 2 ভাগ আমার না তুইল্লা দিয়া কথা না দিমু না পাট। জিগাইয়া আহি। আরে আমার লগে রাগ করলে কি হইব? যদি হুজুর ফিরাইয়া দিতে কন তখন না হয় কানে আইটটা ফেরত দিয়া যাম। ওয়াজেদ চৌধুরীর ছেলে বৈঠকখানে বারান্দায় বসে সিগারেট ফুঁকছে। ওসমান তার কাছে এগিয়ে যায় ভয়ে ভয়ে, তার পিছনে তোতা।
হুজুর, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। ওসমান বলে, কি ব্যাপার? সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে ইউসুফ, হুজুর 3 ভাগ কইরা 1 ভাগ আমারে দিছে। হ্যাঁ, ঠিকই তো দিয়েছে। ওসমান হা করে চেয়ে থাকে। বুঝতে পারলে না? লাঙ্গলগুলো কেনার জন্য টাকা নিয়েছিলে যে 500। ওসমান যেন আকাশ ফেটে পড়ে। আমি টাকা নিছি? কবে নিলাম হুজুর? হ, এখন তো মনে থাকবোই না। গত বছর কাগজে টিপসই দিয়ে টাকা নিয়েছিলে, মনে পড়ে? গরু লাঙ্গল কেনার জন্য টাকা দিয়েছি, তাই আমরা পাবো 2 ভাগ, তোমরা পাবে 1 ভাগ। তেভাগা আইন পাশ হয়ে গেলে আধা আধা সেই আগের মতো পাবে। আমি টাকা নেই নাই, এরকম জুলুম খোদাও সহ্য করব না। যা যা বেটা বোরে, বেশি তেড়িবেড়ি করলে 1 কড়া জমি দেব না কোনো বেটারে। ওসমান টলতে টলতে বেরিয়ে যায় ছেলের হাত ধরে। ইউসুফ কুড় হাসি হেসে বলে, তেভাগা আইন পাশ হওয়ার আগে থেকেই রিহার্সাল দিয়ে রাখছি। সিগারেট একটা টান দিয়ে আবার সে বলে, আইন করে কি আর আমাদের আটকাতে পারবে? আমরা সূচের ফুটো দিয়ে আসি আর যাই। হোক না আইন, কিন্তু আমরা জানি কেমন করে আইন বাইপাস করতে হয়। শেষের কথাগুলো ইউসুফের নিজের নয়, পিতার কথাগুলোই ছেলে বলে পিতার অনুকরণ। গত বছরের কথা। প্রস্তাবিত তেভাগা আইনের খবর কাগজে পড়ে ওয়াজেদ চৌধুরী এমনই করে চিবিয়ে চিবিয়ে বলছিলেন কথাগুলো। আইনের একটা ধারায় ছিল, জমির মালিক লাঙ্গল গরু সরবরাহ করিতে যা ওই উদ্দেশ্যে টাকা দিলে উৎপন্ন শস্যের অর্ধাংশ পাইবেন। এই সুযোগেরই সদ্ব্যবহার জন্য তিনি ছেলেকে পাঠিয়ে কাগজে কাগজে টিপসই নিয়ে নিয়েছিলেন ভাগচাষীদের। ফেরবার পথে তোতা জিজ্ঞেস করে, বাজান কেমন কইরা লিখা রাখছিল? টিপ দেওয়ানোর সময় টের পাও নাই? ছেলের প্রশ্নের উত্তর দেয় না ওসমান। একটা দীর্ঘশ্বাসের পর সে বলে, আহারে। তোতা চমকে তাকায় পিতার মুখের দিকে। পিতার এমন চেহারা সে আর কখনো দেখেনি। চৌধুরী বাড়িদের সীমানা পার হতে না হতে করিম গাজী, নবু খা ও আরো 10-12 জন ভাগচাষী এদিকেই আসছে। করিম গাজী হাঁকবে, কি মিয়া শেখের কই, যাও কই? গেছিলাম ওই বড় বাড়ি। ওসমান উত্তর দেয়, আমারে মিয়া মাইরা ফেলাইছে এক্কেরে। আমি বলো টাকা নিছিলাম 500। কথা শেষ না হতেই নবু খা বলে, ও তুমিও টিপসা দিছিলা কাগজে? হ ভাই। কেমন কইরা যে কলমের খোসায় কি লেখা থুইছিল কিছুই টের পাইনি। টের পাইলে কি আর এমনটা হয়? টিপ নেওয়ানোর সময় গোমস্তা কইছিল, জমি বর্গানি বা তার একটা দলিল থাকা লাগবো না? হ, বেবাক মান মাইন সেরেই এমনরাই ঠাকাইছে। করিম গাজী বলে, আরে মিয়া এমন কারবারডা ওইল আর তুমি ফিরা চলছো? কি করমো তাই? কি করবা? খেকিয়ে ওঠে করিম গাজী, চলো আমাগো লগে, দেখি কি করতে পারি। করিম গাজী তারা দেয়, কি মিয়া সাইয়া রইছো কেন? আরে এমনেও মরছি অমনেও মরছি, একটা কিছু না কইরা সাইরা দিমু? ওসমান তোতাকে ঠেলে দিয়ে বলে, তুই বাড়ি যা। তার ঝিমিয়ে